ভালোবাসার গোষ্ঠী কিলায় ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গোষ্ঠী কিলায় ভালোবেসে ভালো নাই। 70-75 লাখ টাকা এক গানের জন্য, হ্যাঁ, একটা অ্যালবামের জন্য। তাহলে তো ওই টাকা মানে ওর পরে তো আপনার জীবনটা তাহলে বদলে গেছে। হৃদয়েতে দারুণ খারাপ, বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গোষ্ঠী কিলায় ভালোবেসে ভালো নাই। হ্যাঁ, আমার মধ্যে তখন একটা জিত কাজ করলো, ফের ভালোবাসার গোষ্ঠী কিলাই। তার গানটা শুনে আমাদের খুব সহজ অর্থে মনে হয় যে মেয়েদের উদ্দেশ্যে বা হৃদয় ঘটিত প্রেমের কথা উল্লেখ করে তিনি গানটি করেছেন, আসলে কিন্তু সেটি নয়। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নিলাম দরের পোশাক পরেছে, বুঝলে? ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নিলাম দরের পোশাক পরেছে। মানে কি পরিমাণ ছেলেদের ভিতরের খুব ছিল সেটা আমি ওই দিন লক্ষ্য করছি। তাহলে তখন ওখানে পুলিশেরা বলতেছে, স্যার দিস এরিয়া ইজ আউট অফ কন্ট্রোল। আজ মেয়েরা পরে আমার নামে মামলা করলো। নৌবাহিনীর চাকরি আমি করি নাই, আমার শুধু গানকে ভালোবাসেন বলে। গান করার জন্য। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, এই গানটা যিনি লিখেছিলেন তিনি আমার সঙ্গে রয়েছে। 2007 সালের দিকের কথা, এবং সেই সময় গানটা আকাশ বাতাস কাঁপিয়ে শোনা বলতে যা বোঝায় সেটি বাংলাদেশের সাধারণ মানুষ একটা প্রজন্ম শুনেছিল। একটা গানের কথা নিয়ে, একটা গানের ভাষা নিয়ে আলোচনা সমালোচনা সবসময় থাকে, এবং এই গানটা নিয়ে একটু বেশি আলোচনা বেশি সমালোচনা ছিল, কিন্তু এই গানে একটা মেসেজ ছিল, একটা বার্তা ছিল। তাবিজ ফারুক তিনি কোন প্রেক্ষাপটে গানটা লিখেছিলেন, কোথায় বসে গানটা লিখেছিলেন, একটু আগে জানাচ্ছিলেন রিকশায় বসে গানটা লিখেছিলেন। আমি গানটার পেছনের কথা আপনার থেকে জানতে চাই। এটা হচ্ছে আমি 93-তে মেট্রিক পাস করি, আর 95-এ আমি ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করি। আমি যখন চিটং ইউনিভার্সিটি থেকে ঢাকায় আসলাম, যে জিনিসটা আমার মধ্যে খুব বেশি নাড়া দিল যে আমরা একটা স্বাধীন ভূখণ্ডের আমরা বসবাস করি, কিন্তু এখানে যে স্বাধীনতাটা আমরা আসলে ফিল করি সেই স্বাধীনতাটা আমরা আসলে তখন পাইনি। ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই, ভালোবাসার কাছে আমি মপসাই দোয়া চাই। কারণ হচ্ছে আমার একটা বোন যখন স্কুল কলেজ থেকে বাসায় ফিরে, মা বাবার একটা আতঙ্কে থাকে, আমার ছেলে মেয়ে সুন্দরে বাসায় ফিরতে পারবে কিনা। আমার বাবা হোক, আমার চাচা হোক, জ্যাঠা হোক, যদি কোথাও বাড়ি করতে যায় চাঁদার জন্য বাড়ি করতে পারে না। তো আমাদের দেশে এই যে এত লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এই দেশটাকে তো ভালোবেসে নাকি এখানে অন্য কিছু ছিল, ভালোবাসা ছিল, সে ভালোবাসায় আমরা ভালো নেই। তো আমার মধ্যে এই একটা খুব কাজ করেছে। আর যদি এটা হৃদয় গঠিত ব্যাপার হয়, মেয়েরা সব সময় তৈরি হাজবেন্ড চায়। একটা শিক্ষিত ছেলেকে তৈরি করে নেওয়ার সময়টুকু তারা ওয়েট করে না, যে আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স লেটার দে উইল বি গ্রেট বিজনেসম্যান, গ্রেট হিউম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা হতে পারে, এই ওয়েটিং টাইমটা তারা চায় না। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার ভালোবাসার মানুষ আমি পাই নাই। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। হ্যাঁ, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই, ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই, ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই। পোশাকের গ্যারান্টি আছে, ভালোবাসার তাও নাই, ভালোবাসার কাছে আমি মাপসাই দোয়া চাই। যখন আমি সঙ্গীতে আমার ফার্স্ট অ্যালবাম জমা দিলাম, জলের কোনো রং নেই, তো সেলিম খান আমারে 6 মাস পরে আমি একদিন ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমার অ্যালবামটার কি অবস্থা। আমার বললো যে আসেন অফিসে আসেন। তো উনি আমার ক্লিন মনে আছে, আমার অ্যালবামটা এরকম আমাকে ছুঁড়ে ফেলে দিছে, যে বললো যে মানে এটা খারাপ ভাষা বলতে হবে, কি গান নিয়ে আসছেন, এইসব গান চলবে না। তো আমি তখন আমার মনে পড়ছে যে আমি 1300 ছেলে মেয়ে আমরা ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দিছি, তার মধ্যে 2 জন ছেলে মেয়ে টিকছিলাম, তো তার মধ্যে আমি একটা মানুষ। আমি কি তাহলে খারাপ গান করেছি, আমি কি খারাপ লেখা লিখেছি? আমার মধ্যে তখন একটা জিত কাজ করলো, ফের ভালোবাসার গোষ্ঠী গিলাই, এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। আমার মধ্যে যখন জিনিসটা কাজ করলো যে ভালোবাসার গোষ্ঠী গিলাই, আমার কাছে জিনিসটা কেন জানি আমার কাছে তখন একটা মেসেজ মতো মনে হলো যে এটা দিয়ে একটা গান করা যায়। তখন আমি পাটোয়াটুলি থেকে রিক্সার মধ্যে বসা, আমি কুমিল্লা শহরে না, এটা হচ্ছে ঢাকায়। তো লিটন ডি কস্তা তখন বাংলাদেশের সবচেয়ে বড় রিদম প্রোগ্রামার। আমি ওনাকে ফোন করলাম যে দাদা আমি একটা গান করবো। কি রকম গান? আমি ভালোবাসার গোষ্ঠী গিলে। এটা গান হলো নাকি, এটা তো একটা অন্য টাইপের থ্রেটিং মূলক কথা। আমি বলছি হ্যাঁ দাদা এটা দিয়ে আমি গান করব। তো যেহেতু উনাকে আমি পাটোয়াটুলি থেকে বলছি আর মগবাজার তখন উনি আছে, আমি রিক্সার মধ্যে এই গানটুকু লিখলাম যে ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খারাপ, বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসা অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নীলাম দরের পোশাক পরেছে, ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গানটা আমি ওখান থেকে আসার পরে আমি 2টা অন্তরা লিখতে পারি নাই, মানে একটা অন্তর আর একটা স্থায়ী। এটা আমি পরে কোম্পানিতে শুধু এতটুক করে জমা দিলাম। জমা দেওয়ার মুভমেন্টে যখন গানটা বাজাচ্ছে লিটন ডি কস্টা, উনি হাসতেছে যে
এইটাও গান হয়, এরকমও কথার গান হয়, তাবিজ তোরে মনে পিটাইতেও পারে মাইয়া মানুষ। আমি বললাম যে ভাই এটা কিন্তু আমি মেয়েদের জন্য করি নাই, এটা আমি ওভারঅল সব জায়গা যে জায়গাগুলো মানুষ ভালোবাসা থেকে বঞ্চিত, সে ভালোবাসার মানুষগুলার কি অবস্থা এই পৃথিবীতে, আমি সেই ক্ষোভ থেকে আজকে আমি এটা প্রকাশ করছি। বলে যে না তারপরে এটা মেয়েরা তোকে দৌড়ানি দিবে। দর্শক আমি একটু নাকি থামা, এই গানটা আমরা পুরোটা শুনবো, আপনারা দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না। একটু বলে রাখি, এই ধরনের গানের ভাষা নিয়ে নানা সময় নানা ধরনের আলোচনা হয়। আমি সাম্প্রতিককালের একটি গানের কথা আপনাদেরকে বলতে পারি। ফকির সাহেব নামের তরুণ একজন শিল্পী, তিনি একটি গান গেয়েছেন, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এই যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কি অর্থে তিনি গেয়েছেন, এটি নানা ধরনের এক একজন মানুষের কাছে এক একটা অর্থ এটি বহন করে। কিন্তু এই ফকির সাহেব এই গানটিতে সর্বপ্রাণের উপস্থিতির কথা তিনি বলেছেন। আজকে এই যে যখন আমরা তাবিজ ফারুকের কাছে আসলাম, তার গানটা শুনে আমাদের খুব সহজ অর্থে মনে হয় যে মেয়েদের উদ্দেশ্যে বা হৃদয় ঘটিত প্রেমের কথা উল্লেখ করে তিনি গানটি করেছেন। আসলে কিন্তু সেটি নয়, তিনি সামগ্রিক ভালোবাসার কথা বলেছেন, তিনি সারা বিশ্বের ভালোবাসার কথা বলেছেন। হৃদয়ের যে ভালোবাসা সেটি আলাদা একটা অর্থ, সে অর্থের কথা তিনি বলেছেন। আমি যেটি জানতে চাই, গানটি আপনি করলেন, রিকশায় বসে গানটি লিখলেন, গানটি নিয়ে কোম্পানির কাছে আসলেন, দুটি আপনি বলছিলেন দুটি প্যারা লিখতে পারেননি, পরে সেটি লেখা হয়েছে। তারপরে গানটি যে জনপ্রিয় হয়ে গেল, আপনি কি টের পাচ্ছিলেন যে গানটি জনপ্রিয় হচ্ছে? একটা জনপ্রিয়তার কথা আমি বলি, আমার নাটোরের ওদিকে আফটার রিলিজ মাই অ্যালবাম আমি গেলাম, তো আমি ঢাকা বই মেলার পরে এত মানুষ ওখানে মনে হয় আমি পেয়েছি। আমার খেয়াল আছে আমি 7টা থেকে রাতের 11টা পর্যন্ত আমি অটোগ্রাফ দিছি। ও মাই গড, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, এবং সবার হাতে বই। এই এক গানের মানে এক গানের জনপ্রিয়তা। এবং ঢাকা ইউনিভার্সিটিতে রাজু চত্বরে তখন প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম, তো তখন আমিও সুপার হিট, আমাকে গান করতে দিল, বলে যে তাবিজ তুমি 2টা গান করতে পারবা। আমার মনে আছে আমি প্রথমে একটা গান করি, যখন ভালোবাসার গোষ্ঠী গিলে গান করি, মানে কি পরিমাণ ছেলেদের ভিতরের খুব ছিল সেটা আমি ওই দিন লক্ষ্য করছি। তাহলে মানুষ কি পরিমাণ ভালোবাসায় পুড়ে তিক্ত হয়ে আছে। এন্দ্র কিশোর দাম মরে গেছেন, ওনার একটা স্মৃতি আমার আজকে আপনার মাধ্যমে আমি বলতে যাচ্ছি। কুয়াকাটা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যারেঞ্জের একটা শো, এনটিভির ক্লোজ আপ ওয়ান, এন্দ্রদা আমি। তো এন্দ্রদার পরে দিছে আমাকে গান করতে, আর অন্তঃসবিজের স্বপন চৌধুরী ছিল অ্যারেঞ্জার, বিখ্যাত অ্যারেঞ্জার। হ্যাঁ, তো আমি জীবনে ওই একবার আমার হাঁটু কাঁপছিল আমার লাইফ। এন্দ্র কিশোর আপনার সঙ্গে আছে জন্য, মানে এন্দ্র কিশোর গান করছে, তারপরে আপনি উনি গান গাইছে পরে না চোখের পলক, এরপরে দিছে আমারে গান করার জন্য। আর আমি তখন ডিসিশন নিছি, যদি আজকে এন্দ্রদার পরে আমি আমার গান দিয়ে পাবলিককে মাতাইতে পারি, তাহলে আমি গান করবো, নাহলে বাকি জীবন আমি আমার পেশা চেঞ্জ করে ফেলি। আমি যখন ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নয়, প্রথম অন্তরা গাইলাম, মুখ আর অন্তরা গাওয়ার পরে সামনে যে ব্যারিকেড, ওই যে বাঁশ দেয়, আমি দেখি যে বাঁশ একটাও নাই। তখন ওখানে পুলিশেরা বলতেছে, স্যার দিস এরিয়া ইজ আউট অফ কন্ট্রোল। আজ গানের শক্তি আসলে এটাই। তো তখন আমার ধরেন ভিতরে এরকম কাজ করেছে। তখন এন্দ্রদা হোটেলে এসে বলছে যে তাবিজ, আমার পরে অনেক প্রোগ্রামে সিঙ্গারের নাম ঘোষণা করছে, সিঙ্গার উঠে নাই, কিন্তু তুমি দেখাইলা যে ভালোবাসার গোষ্ঠী কিলাই মানুষ কি পরিমাণ ভালোবাসার কাঙ্গাল, আর সেটা তুমি আজকে স্লোগান আকারে দাওয়াতে মানুষ কিভাবে চেতে উঠছে, কিভাবে ফুলে উঠছে। তোমার এই গান না শুনলে তো আমিও বুঝতাম না। আমি যদি একটা পয়সার এই পিঠ হই, তুমি হচ্ছে বাংলাদেশে ওই পিঠ। উনি আসার সময় উনার সাথে করে আমাকে গাড়িতে করে নিয়ে আসছে, বলে তোমার যত্ন করা উচিত। আপনি বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমুল একটা আপনাকে ঘিরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এবং একটু আগে মেয়েদের কথা বলছিলেন, তারা কিছু একটা করেছিল, সে গল্পটা শুনতে চাই। ভালোবাসার গোষ্ঠী গিলে গানটা গাইলাম, মানে গানটা তখন শেষ হয় নাই, হতে না হতে ধরেন ছেলেরা খুব বেশি খুশি, আর মেয়েরা মানে আমার পারে না, জুতা মারে এইরকম। তো ওখানে এই যে ছেলে আর মেয়েদের মধ্যে তখন ওখানে একটা পক্ষ মারামারির মতো একটা ঘটনা ঘটে গেল। পরে ওখানে কিছু মেয়ে ছিল, মেয়েরা পরে আমার নামে মামলা করলো। পরে কোম্পানির এক লোক আমার বলে যে তাবিজ ভাই আপনার নামে কিন্তু থানায় মামলা হয়েছে। থানায় মামলা হয়েছে মানে হ্যাঁ, এরকম ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা যে এরকম শিক্ষাঙ্গন আপনি ভালোবাসার গোষ্ঠী গিলেই গান করলেন, এখানে ভালোবাসার জন্য মানুষ পাগল, সেখানে আপনি ভালোবাসার গোষ্ঠী গিলাইছেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়। আমি বললাম যে দেখেন, এখানে আমি তো আসলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলি নাই, সার্বাঙ্গীন ভাবে যেখানে ভালোবাসাগুলো অবহেলিত আমি এটাকে তুলে আনছি। ঠিক একদিন পরে আমার তখন আরামবাগে অফিস, আমি এরকম অফিসে বসে আছি, অফিসের নিচে দেখি যে ধরেন বিডিআর, পুলিশ, আর্মি, র্যাব টেপ সব এসে গাড়ি মানে ভরে গেছে। আমার যে বস ছিল উনি আমার বলে যে তাবিজ ভাই কোনো প্রবলেম, উনি খুব ভয় পাইছে যে নিচে এতগুলা যদি গাড়ি পায়, এটা ভয় পাওয়ার কথা। আমি তখন এরকম শর্ট প্যান্ট পরা, তো তখন মেজর ইকবাল নামের এক ভদ্রলোক আমার বললো যে আপনি একটু এদিকে আসেন, আপনি তাবিজ ফারুক? আমি বললাম যে হ্যাঁ। আপনি কালকে কি গান করছেন ইউনিভার্সিটিতে, আমাদের উপর থেকে চাপ আসছে। আমি বললাম যে কি গান করছি মানে? বললো যে না আপনি উল্টাপাল্টা গান করছেন, আপনার নামে তো টোটালি এরকম, এখন আমরা আপনাকে নিয়ে যাবো। আমি বলছি কি কারণে? তখন বললো যে স্যার আসলে আমরা ব্যাপারটা একটু ওনার মুখ থেকে জানি। তখন আমি এরকম ব্যাখ্যাটা বুঝালাম যে আমি আসলে ভালোবাসার গোষ্ঠী গিলে এই। তখন উনিও বললো যে বেরোবো, এগিয়ে যান, এরকম ভালোবাসা দরকার। ওই যে ধরেন আমার ভিতরে যে ইন্সপায়ার কাজ করছে, আজ পর্যন্ত আমি আর থামি নাই। তখন ক্যাসেট ছিল, হ্যাঁ, এবং সেই ক্যাসেট কত কপি বিক্রি হয়েছিল? আপনি এই গানটাকে কত টাকা পেয়েছিলেন? আমার একটা নোকিয়া 17 এটা সেট ছিল, তখন সালমান খান এটা চালাইতো।
আমার কোম্পানি শুধু বলছে তাবিজ ভাই আপনাকে 1,00,000 টাকা দিলাম ওরকম একটা সেট আপনি কিনেন। তখন আমি বলছি যে তাহলে আমার অ্যালবামের হয়তো কাটতি খুব ভালো। এরপর আমি গেলাম, যাওয়ার পর আমাকে পুরনো ঢাকার সবচেয়ে দামি মিষ্টি খাওয়ালো। তো তখন